নমস্কার বন্ধুরা, আজকের ক্লাসে সকলকে স্বাগত। তো চলো শুরু করছি আজকের ক্লাস। দেখো, প্রথম প্রশ্ন কি রয়েছে? নৃত্য ও বিভিন্ন কলার কেন্দ্র কলাক্ষেত্রম কে প্রতিষ্ঠা করেছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, রুক্মিণী দেবী কলাক্ষেত্রম প্রতিষ্ঠা করেছিলেন। কলাক্ষেত্র প্রতিষ্ঠা করেছিলেন রুক্মিণী দেবী। রুক্মিণী দেবী 1934 সালে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন, যা মূলত একটি আর্টস একাডেমি এবং সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিচিত। কলাক্ষেত্র চেন্নাইয়ে অবস্থিত। কলাক্ষেত্র শুধুমাত্র একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি ভারতীয় শাস্ত্রীয় নৃত্য, সঙ্গীত, চারুকলা এবং নাটকের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এবার দেখো, ভারতের কিছু উল্লেখযোগ্য নৃত্য এবং তাদের সঙ্গে জড়িত বিখ্যাত ব্যক্তি কি রয়েছে? ছৌ নাচ গোপাল প্রসাদ দুবে, ছৌ নাচ চন্দ্রশেখর ভোজ, কথাকলি উদয়শঙ্কর, কথাকলি রামগোপাল। শান্তারাও কোন নৃত্যের সঙ্গে জড়িত? কথাকলি নৃত্যের সঙ্গে জড়িত। আনন্দ শিবরামন কোন নৃত্যের সঙ্গে জড়িত? কথাকলি। যামিনী কৃষ্ণমূর্তি, রুক্মিণী দেবী, মৃণালিনী সারাভাই, মল্লিকা সারাভাই, বালা সরস্বতী, এরা কোন নৃত্যের সঙ্গে জড়িত? ভারতনাট্যম নৃত্যের সঙ্গে জড়িত। যামিনী কৃষ্ণমূর্তি কোন নৃত্যের সঙ্গে জড়িত? মণিপুরী নৃত্যের সঙ্গে। পরবর্তী প্রশ্ন, ভারতের সর্বনিম্ন বিন্দু কোনটি? ভারতের সর্বনিম্ন বিন্দু কোনটি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, কুট্টানাদ বা কুট্টনার হচ্ছে ভারতের সর্বনিম্ন বিন্দু। ভারতের সর্বনিম্ন বিন্দু হল কেরালা রাজ্যের কুট্টনার, যা সমুদ্রপৃষ্ঠ থেকে 2.2 মিটার নিচে অবস্থিত। ভারতের সর্বোচ্চ বিন্দু কেটু বা গডউইন অস্টিন। এবার দেখো, ভারতের কিছু গুরুত্বপূর্ণ স্থান ও বৈশিষ্ট্য নিচে দেওয়া হলো। ইন্দিরা পয়েন্ট, এটি ভারতের দক্ষিণতম বিন্দু, যা গ্রেট নিকোবর দ্বীপের ক্যাম্পবেল উপসাগরে অবস্থিত। কন্যাকুমারী ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু। গুহারমতি, এটি ভারতের পশ্চিমতম বিন্দু। কুট্টানাথ, এটি কেরালায় অবস্থিত এবং ভারতের সর্বনিম্ন বিন্দু। নয়াদিল্লি ভারতের রাজধানী এবং একটি গুরুত্বপূর্ণ শহর। তারপর দেখো, কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী এবং একটি ঐতিহাসিক শহর। বান্দরদেবী, এটি অরুণাচল প্রদেশে অবস্থিত এবং ভারতের পূর্বতম বিন্দু। সুরাট গুজরাট রাজ্যের একটি গুরুত্বপূর্ণ শহর। কানপুর উত্তরপ্রদেশ রাজ্যের একটি গুরুত্বপূর্ণ শহর। নাগপুর মহারাষ্ট্র রাজ্যের একটি গুরুত্বপূর্ণ শহর। ইন্দোর মধ্যপ্রদেশ রাজ্যের একটি গুরুত্বপূর্ণ শহর। লখনৌ উত্তরপ্রদেশ রাজ্যের রাজধানী এবং একটি গুরুত্বপূর্ণ শহর। পাটনা, এটি বিহার রাজ্যের রাজধানী এবং একটি গুরুত্বপূর্ণ শহর। ভোপাল, এটি মধ্যপ্রদেশ রাজ্যের রাজধানী এবং একটি গুরুত্বপূর্ণ শহর। রাঁচি, এটি হচ্ছে ঝাড়খণ্ডের রাজধানী এবং একটি গুরুত্বপূর্ণ শহর। পরবর্তী প্রশ্ন, ভারতের কোথায় গান্ধীজি প্রথম সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, চম্পারণ। চম্পারণে গান্ধীজি প্রথম সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছিলেন। ডান্ডি অভিযান বা লবণ সত্যাগ্রহের নেতৃত্ব দিয়েছিলেন মহাত্মা গান্ধী। 1930 সালে মহাত্মা গান্ধী ব্রিটিশ সরকারের লবণ আইনের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য ডান্ডি অভিযানের নেতৃত্ব দেন। এই অভিযানে তিনি তার অনুসারীদের সাথে আহমেদাবাদ থেকে ডান্ডি পর্যন্ত প্রায় 240 মাইল পথ হেঁটে যান এবং সমুদ্রের জল থেকে লবণ তৈরি করে লবণ আইন অমান্য করেন। মহাত্মা গান্ধী ভারতের প্রথম সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন বিহারের চম্পারণ জেলায়। 1917 সালে এই আন্দোলন শুরু হয়েছিল, যা চম্পারণ সত্যাগ্রহ নামে পরিচিত। চম্পারণ সত্যাগ্রহ ছিল ভারতীয় স্বাধীনতা আন্দোলনে গান্ধীজির নেতৃত্বে প্রথম উল্লেখযোগ্য সত্যাগ্রহ আন্দোলন। এটি ছিল একটি কৃষক বিদ্রোহ, যেখানে কৃষকরা নীল চাষ করতে বাধ্য হতেন এবং তাদের উপর অত্যাচার করা হতো। গান্ধীজি এই সমস্যার সমাধানে এগিয়ে আসেন এবং কৃষকদের সমর্থনে আন্দোলন শুরু করেন। তারপর দেখো, গান্ধী বুড়ি নামে পরিচিত ব্যক্তিত্ব হলেন মাতঙ্গিনী হাজরা। তিনি ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের একজন বিপ্লবী নেত্রী। 1942 সালের 19 সেপ্টেম্বর ব্রিটিশ ভারতীয় পুলিশের গুলিতে তিনি শহীদ হন। মাতঙ্গিনী হাজরা, যিনি গান্ধী বুড়ি নামে পরিচিত, ব্রিটিশ বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি 1942 সালের ভারত ছাড়ো আন্দোলন সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং তমলুক থানা অভিযানের সময় পুলিশের গুলিতে নিহত হন। তার আত্মত্যাগ ভারতীয় স্বাধীনতা আন্দোলনে একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। বন্ধুরা, আরেকটি কথা, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায়ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। গণিত, ইংরেজি, জিকে, রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে।
মাসিক কোনো বেতন নেই, পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে। একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে। ওয়ান টাইম পেমেন্ট। 5জন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে। আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা 95% হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ। সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ একাডেমিতে, লিঙ্ক ইন ডেসক্রিপশন। এটি আমাদের 7 নম্বর ব্যাচ। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। তাই ভাই, তোমার যদি একটি সিট এনি হাউ চাই, যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে, তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার। যদি আমাদের কাছে প্রস্তুতি নাও, 95% হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের। তোমরা শুধু পড়াশোনা করবে। তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও। একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে। ভারতের বৃহত্তম ফল উৎপাদক রাজ্য কোনটি? ভারতের বৃহত্তম ফল উৎপাদক রাজ্য কোনটি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ সামগ্রিকভাবে ফল উৎপাদনে প্রথম, বিশেষত কলা এবং পেঁপে উৎপাদনে। মহারাষ্ট্র ফল উৎপাদনে একটি গুরুত্বপূর্ণ রাজ্য এবং আম ও আঙুর উৎপাদনে প্রথম স্থান অধিকার করে। এছাড়াও পশ্চিমবঙ্গ, কর্ণাটক, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, গুজরাট, কেরালা, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় বিভিন্ন ফল উৎপাদনে উল্লেখযোগ্য অবদান রাখে। তারপর দেখো বিভিন্ন ফল উৎপাদনে কোন দেশ প্রথম স্থান অধিকার করে রয়েছে। দেখো, কলা উৎপাদনে প্রথম স্থান অধিকার রয়েছে অন্ধ্রপ্রদেশ, আম উৎপাদনে মহারাষ্ট্র, আঙুর উৎপাদনে মহারাষ্ট্র, পেঁপে উৎপাদনে অন্ধ্রপ্রদেশ, কমলালেবু উৎপাদনে অন্ধ্রপ্রদেশ, নারকেল উৎপাদনে কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক। আপেল কোথায় কোথায় উৎপাদিত হয় দেখো, জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ। বেদানা মহারাষ্ট্র, কর্ণাটকে। লেবু জাতীয় ফল কোথায় উৎপাদিত হয়? অন্ধ্রপ্রদেশে। পেয়ারা কোথায় উৎপাদিত হয়? উত্তরপ্রদেশে। আনারস পশ্চিমবঙ্গ ও আসামে। লিচু বিহার ও পশ্চিমবঙ্গে। স্ট্রবেরি হিমাচল প্রদেশ ও মেঘালয়ে। পরবর্তী প্রশ্ন, হীরকের বিশুদ্ধতা কোন রশ্মি দ্বারা নির্ণয় করা হয়? হীরকের বিশুদ্ধতা কোন রশ্মি দ্বারা নির্ণয় করা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, এক্স রশ্মি। হীরকের বিশুদ্ধতা সাধারণত এক্স রে রশ্মি ব্যবহার করে নির্ণয় করা হয়। এক্স রের মাধ্যমে হীরার ভেতরের গঠন এবং স্ফটিকের ত্রুটিগুলি পর্যবেক্ষণ করা যায়, যা হীরার বিশুদ্ধতা নির্ধারণে সহায়ক। পরবর্তী প্রশ্ন, ষাঁড়ের লড়াই কোন দেশের জাতীয় খেলা? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, স্পেনের জাতীয় খেলা হলো ষাঁড়ের লড়াই। তারপর দেখো, আমেরিকার জাতীয় খেলা কি? বেসবল। জাপানের জাতীয় খেলা জুডো ও সুমো। ভুটানের জাতীয় খেলা তীরন্দাজি। শ্রীলঙ্কার জাতীয় খেলা ভলিবল। বাংলাদেশের জাতীয় খেলা কি? কাবাডি। ব্রাজিলের জাতীয় খেলা কি? ফুটবল। পরবর্তী প্রশ্ন, মানবদেহের সুষুম্নাকাণ্ডের দৈর্ঘ্য কত? মানবদেহের সুষুম্নাকাণ্ডের দৈর্ঘ্য কত? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, 45 সেমি। মানবদেহের সুষুম্নাকাণ্ডের দৈর্ঘ্য প্রায় 45 সেন্টিমিটার বা 18 ইঞ্চি, যা পুরুষদের মধ্যে দেখা যায়, এবং মহিলাদের ক্ষেত্রে প্রায় 43 সেন্টিমিটার বা 17 ইঞ্চি। পরবর্তী প্রশ্ন, কম্পিউটারে ব্যবহৃত হাই স্পিড মেমোরির নাম কি? কম্পিউটারে ব্যবহৃত হাই স্পিড মেমোরির নাম কি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, ক্যাশে, বা অনেক এটিকে কেচিও বলে। কম্পিউটারে ব্যবহৃত হাই স্পিড মেমোরির নাম হলো ক্যাশে মেমোরি। এটি প্রধান মেমোরি থেকে দ্রুত কাজ করে এবং প্রসেসরের ডেটা অ্যাক্সেসের গতি বাড়ায়। ক্যাশে মেমোরি সাধারণত এসর্যাম অর্থাৎ স্ট্যাটিক র্যাম দিয়ে তৈরি হয় এবং প্রসেসরের খুব কাছাকাছি থাকে। পরবর্তী প্রশ্ন, কোন মুঘল সম্রাটের শাসনকালে নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন? কোন মুঘল সম্রাটের আমলে নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, মুহম্মদ শাহর আমলে। মুহম্মদ শাহর অপর নাম রোশান আক্তার। তিনি রঙ্গিলা নামে পরিচিত ছিলেন। নাদির শাহ 1739 সালে ভারত আক্রমণ করেন। 1738 সালের মে মাসে তিনি উত্তর ভারত আক্রমণ শুরু করেন এবং 1739 সালের মার্চ মাসে দিল্লি দখল করেন। তিনি মুঘল সম্রাটকে পরাজিত করে দিল্লি থেকে প্রচুর ধন সম্পদ ও মূল্যবান জিনিস যেমন ময়ূর সিংহাসন ও কোহিনূর হীরা নিয়ে যান। পরবর্তী প্রশ্ন, কোন যৌগটিকে চাইনিজ হোয়াইট বলা হয়? কোন যৌগকে চাইনিজ হোয়াইট বলা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, জিঙ্ক অক্সাইডকে চাইনিজ হোয়াইট বলা হয়। চাইনিজ হোয়াইট নামে পরিচিত সাদা রঙটি হল জিঙ্ক অক্সাইড।
এটি একটি অজৈব যৌগ যা সাধারণত সাদা পাউডার আকারে থাকে এবং জলে অদ্রবণীয়। এটি প্রসাধনী, খাদ্য পরিপূরক এবং রাবার শিল্পে ব্যবহৃত হয়। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোনটি ভারতবর্ষের বৃহত্তম নিউক্লিয়ার রিঅ্যাক্টর? ভারতবর্ষের বৃহত্তম নিউক্লিয়ার রিঅ্যাক্টর কোনটি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, ধ্রুব বা ধ্রুব। ভারতের বৃহত্তম নিউক্লিয়ার রিসার্চ রিঅ্যাক্টর হল ধ্রুব রিঅ্যাক্টর। এটি ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার, ট্রম্বে, মুম্বাইয়ে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, অযৌন জননের একক কী? অযৌন জননের একককে কী বলা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, রেণু বলা হয়। আর যৌন জননের একককে বলা হয় গ্যামেট। অযৌন জনন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে একটি একক জীব থেকে নতুন জীব তৈরি হয় এবং এই ক্ষেত্রে সাধারণত কোনো যৌনকোষ বা গ্যামেটের মিলন হয় না। এই প্রক্রিয়ায় রেণু বা স্পোর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা নতুন জীব সৃষ্টির জন্য ছড়িয়ে যেতে পারে। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে শিশুকে কোনো কারখানায় কাজ করতে নিষেধ করা হয়েছে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, 24 নং ধারায়। ভারতীয় সংবিধানের 24 নং ধারায় শিশুকে কারখানায় কাজ করতে নিষেধ করা হয়েছে। সংবিধানের 24 নং অনুচ্ছেদে বলা হয়েছে 14 বছরের কম বয়সী কোনো শিশুকে কোনো কারখানা বা খনিতে কাজ করতে বা অন্য কোনো ঝুঁকিপূর্ণ কাজে নিযুক্ত করা যাবে না। পরবর্তী প্রশ্ন, কোন গভর্নর জেনারেলের সময় সিন্ধু প্রদেশ ব্রিটিশদের অধিকারে আসে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, লর্ড এলনবোরোর আমলে সিন্ধু প্রদেশ ব্রিটিশদের অধিকারে আসে। লর্ড এলনবোরোর শাসনামলে 1842 সালে সিন্ধু প্রদেশ ব্রিটিশদের অধিকারে আসে। স্যার চার্লস নেপিয়ারের নেতৃত্বে ব্রিটিশ সৈন্যরা সিন্ধু প্রদেশে প্রবেশ করে এবং এটি ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত হয়। ভুলের মতবাদ কি? ভুলের মতবাদ ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্তৃক ভারতের রাজ্য দখলের একটি নীতি। এই নীতি অনুসারে কোনো ভারতীয় রাজা যদি পুত্র সন্তান বা উত্তরাধিকারী ছাড়া মারা যান, তবে তার রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়ে যেত। লর্ড ডালহৌসি এই নীতিটি 1848 থেকে 1856 সাল পর্যন্ত গভর্নর জেনারেল থাকাকালীন জনপ্রিয় করেছিলেন। লর্ড ডালহৌসি 1848 থেকে 1856 সাল পর্যন্ত ভারতের গভর্নর জেনারেল হিসেবে দায়িত্ব পালন করে পরিবর্তনমূলক সংস্কারের সূচনা করেছিলেন, যা ভারতের আর্থসামাজিক ও রাজনৈতিক ল্যান্ডস্কেপকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করেছিল। আধুনিক ভারতের ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় তার মেয়াদে বিতর্কও ছিল। পরবর্তী প্রশ্ন, ভারতের কতগুলি রাজ্যের সাথে নেপালের সীমানা রয়েছে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, 5টি রাজ্যের সাথে। ভারতের 5টি রাজ্য নেপালের সাথে তাদের সীমান্ত ভাগ করে নিয়েছে। এই রাজ্যগুলি হল উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং সিকিম। পরবর্তী প্রশ্ন, পায়রার মস্তিষ্কে কত জোড়া করোটিক স্নায়ু রয়েছে? পায়রার মস্তিষ্কে মোট 12 জোড়া করোটিক স্নায়ু রয়েছে। পরবর্তী প্রশ্ন, বাবরের আত্মজীবনী থেকে বিজয়নগরের কোন রাজার কথা জানা যায়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, কৃষ্ণদেব রায় সম্পর্কে জানা যায়। বাবরের আত্মজীবনী বাবরনামা থেকে বিজয়নগরের রাজা কৃষ্ণদেব রায়ের কথা জানা যায়। বাবর তাকে সমসাময়িক ভারতের সবচেয়ে শক্তিশালী রাজা হিসেবে বর্ণনা করেছেন। পানিপথের যুদ্ধের পর বাবর খানুয়ার যুদ্ধ এবং ঘরগড়ার যুদ্ধ সহ আরও কয়েকটি যুদ্ধে জয়লাভ করেন। এই যুদ্ধগুলি তার সাম্রাজ্যকে সুসংহত করতে সাহায্য করে। বাবর 1530 খ্রিস্টাব্দে মারা যান এবং তার পুত্র হুমায়ুন সিংহাসনে বসেন। পানিপথের প্রথম যুদ্ধ ছাড়াও বাবর আরও কয়েকটি গুরুত্বপূর্ণ যুদ্ধে জড়িত ছিলেন। খানুয়ার যুদ্ধ, এটি ছিল বাবর ও রানা সঙ্গের মধ্যে একটি যুদ্ধ যেখানে বাবর জয়লাভ করেন এবং রাজপুত শক্তির উত্থান রোধ করেন। ঘরগড়ার যুদ্ধ, এই যুদ্ধটি বাবর এবং আফগানদের মধ্যে সংঘটিত হয়েছিল। এই যুদ্ধেও বাবর জয়লাভ করেন। পরবর্তী প্রশ্ন, একটি বৈদ্যুতিক হিটারে কোন উপাদান ব্যবহার করা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, নাইক্রোম ব্যবহার করা হয়। একটি বৈদ্যুতিক হিটারে সাধারণত নাইক্রোম তার ব্যবহার করা হয়, যা নিকেল এবং ক্রোমিয়ামের একটি সংকর ধাতু। এই সংকর ধাতুটি উচ্চ রোধাঙ্ক এবং উচ্চ গলনাঙ্ক এটিকে বৈদ্যুতিক হিটারের জন্য উপযুক্ত করে তোলে। পরবর্তী প্রশ্ন, রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধিকারী হরমোনটির নাম কি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, গ্লুকাগন। রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধিকারী প্রধান হরমোন হল গ্লুকাগন। এটি অগ্নাশয়ের আলফা কোষ থেকে নিঃসৃত হয় এবং রক্তে গ্লুকোজের মাত্রা বাড়াতে সাহায্য করে।
ভারতে প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকার নাম কি? ভারতে প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকার নাম কি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, বেঙ্গল গেজেট। বেঙ্গল গেজেট ভারতে প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকা। ভারতে প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকার নাম হিকির, বেঙ্গল গেজেট। এটি 1780 সালে জেমস অগাস্টাস হিকি দ্বারা প্রকাশিত হয়েছিল। এটি কলকাতা থেকে প্রকাশিত একটি ইংরেজি সাপ্তাহিক পত্রিকা ছিল। পরবর্তী প্রশ্ন, ভারতীয় পার্লামেন্টে যুগ্ম অধিবেশনে বা যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, স্পিকার। ভারতীয় পার্লামেন্টের যুগ্ম অধিবেশনের সভাপতিত্ব করেন লোকসভার স্পিকার। যদি স্পিকার উপস্থিত না থাকেন তবে লোকসভার ডেপুটি স্পিকার সভাপতিত্ব করেন এবং তার অনুপস্থিতিতে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান সভাপতিত্ব করেন। লিটমাস কাগজ তৈরি করতে নিম্নের কোনটি ব্যবহার করা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, লাইকেন ব্যবহার করা হয়। লিটমাস কাগজ তৈরিতে প্রধানত লাইকেন থেকে প্রাপ্ত একটি প্রাকৃতিক রঞ্জক পদার্থ এবং কাগজ ব্যবহার করা হয়। এই রঞ্জক পদার্থটি ফিল্টার পেপারে শোষিত হয়ে লিটমাস কাগজ তৈরি করে। পরবর্তী প্রশ্ন, ডেভিড হেয়ার ও আলেকজান্ডার ডাফের সহযোগিতায় কে কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, রাজা রামমোহন রায়। হিন্দু কলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে রাজা রামমোহন রায় ছিলেন প্রধান উদ্যোক্তা এবং ডেভিড হেয়ার ও আলেকজান্ডার ডাফ এই কাজে তাকে সহযোগিতা করেন। এটি 1817 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি আধুনিক ভারতের শিক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি 1500 ডিগ্রি সেলসিয়াসের ওপরে তাপমাত্রা পরিমাপ করতে ব্যবহার করা যেতে পারে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, পাইরোমিটার। পাইরোমিটার দিয়ে উচ্চ তাপমাত্রা কি করা হয়? পরিমাপ করা হয়। 1500 ডিগ্রি সেলসিয়াসের ওপরে তাপমাত্রা পরিমাপ করার জন্য পাইরোমিটার ব্যবহার করা হয়। এটি একটি বিশেষ ধরনের থার্মোমিটার যা উচ্চ তাপমাত্রা পরিমাপের জন্য ডিজাইন করা হয়েছে। যেমন চুল্লির ভেতরের তাপমাত্রা, পাইরোমিটার সাধারণত শরীরের বিকিরণ পরিমাপ করে কাজ করে। পরবর্তী প্রশ্ন, সার্কের নবীনতম সদস্য রাষ্ট্র কোনটি? সার্কের নবীনতম সদস্য রাষ্ট্রের নাম কি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, আফগানিস্তান। সার্কের নবীনতম সদস্য রাষ্ট্র হল আফগানিস্তান। এটি 2007 সালে সার্কের সদস্যপদ লাভ করে। এবার দেখো বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং তাদের সদর দপ্তর কোথায় অবস্থিত। রেড ক্রস জেনেভাতে, আন্তর্জাতিক আদালত হেগ শহরে, ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত? লিওতে, এশীয় উন্নয়ন ব্যাংক মেট্রো ম্যানিলাতে, আইসিসির সদর দপ্তর দুবাই অবস্থিত, ফিফার সদর দপ্তর কোথায় অবস্থিত? জুরিফে, কমনওয়েলথের সদর দপ্তর লন্ডনে, ইউরোপিয়ান ইউনিয়ন ব্রাসেলসে, ওয়ার্ল্ড ব্যাংক ওয়াশিংটন ডিসিতে, এশিয়ান জাকার্তাতে, আইএমএফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ওয়াশিংটন ডিসিতে, ইউএনডিপি নিউ ইয়র্কে, ডাব্লিউটিও এর সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভাতে। পরবর্তী প্রশ্ন, কোন মাটি তুলা মাটি নামে পরিচিত? কোন মাটিকে তুলা মাটিও বলা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, কালো মাটি। কালো মাটিকে তুলা মাটিও বলা হয়। কালো মাটি বা রেগুর মাটি তুলা চাষের জন্য পরিচিত, যা কালো তুলা মাটি নামেও পরিচিত। এই মাটি সাধারণত এঁটেল মাটি দিয়ে তৈরি এবং এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম, পটাশ ও চুন থাকে, যা তুলা চাষের জন্য উপযোগী। এই মাটি আর্দ্রতা ধরে রাখতে পারে এবং উর্বর প্রকৃতির, যা একে তুলা চাষের জন্য বিশেষভাবে উপযুক্ত করে তোলে। পরবর্তী প্রশ্ন, মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনের মুখ্য প্রতীক কী ছিল? মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনের তার মুখ্য প্রতীক কী ছিল? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, তার চরকা। অসহযোগ আন্দোলনে চরকা ছিল স্বসহায়তা ও স্বরাজের প্রতীক। গান্ধীজি বিশ্বাস করতেন চরকা কাটার মাধ্যমে ব্রিটিশ বস্ত্র বর্জন করে ভারতীয় বস্ত্রশিল্পের উন্নতি করা সম্ভব, যা দেশের অর্থনৈতিক স্বাধীনতা এনে দেবে। মোহনদাস করমচাঁদ গান্ধী একজন ভারতীয় আইনজীবী ছিলেন, ঔপনিবেশিক বিরোধী জাতীয়তাবাদী ও রাজনৈতিক নীতিবিদ ছিলেন। 1917 সালে চম্পারণ সত্যাগ্রহ ছিল ভারতের গান্ধীজির নেতৃত্বে প্রথম সত্যাগ্রহ আন্দোলন এবং ভারতীয় স্বাধীনতা আন্দোলনের ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ বিদ্রোহ হিসেবে বিবেচিত হয়। খাদ্য ও অর্থ ছাড়া পরিস্থিতি ক্রমান্বয়ে অসহনীয় হয়ে উঠেছিল এবং চম্পারণের কৃষকরা 1914 সালে এবং 1916 সালে নীল চাষ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে।
রাজকুমার শুক্লা, যিনি একজন নীলচাষী ছিলেন, মহাত্মা গান্ধীকে চম্পারণে যেতে রাজি করান এবং সেই কারণে চম্পারণ সত্যাগ্রহ শুরু হয়। গান্ধীজি 10ই এপ্রিল 1917 সালে বিশিষ্ট আইনজীবীদের একটি দল যেমন ব্রজকিশোর প্রসাদ, রাজেন্দ্র প্রসাদ, অনুগ্রহ নারায়ণ সিনহা এবং আচার্য কৃপালানির সাথে চম্পারণে আসেন। পরবর্তী প্রশ্ন, ভারতের দুইবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল কোনটি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, করমণ্ডল উপকূল, যেখানে ভারতে বছরে দুইবার বৃষ্টিপাত হয়। তারপর দেখো, ভারতের কোন রাজ্যের উপকূল রেখা সবচেয়ে বড়? কি রয়েছে? গুজরাট রাজ্যের উপকূল রেখা সবচেয়ে বড়, দীর্ঘতম, প্রায় 1214.7 কিমি। তামিলনাড়ু বা করমণ্ডল উপকূলের দৈর্ঘ্য কত? 906.9 কিমি। মহারাষ্ট্র বা কোঙ্কণ উপকূলের দৈর্ঘ্য 652.6 কিমি। কেরালা বা মালাবার উপকূলের দৈর্ঘ্য 569.7 কিমি। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, যেটি ভারতের দীর্ঘতম উপকূল রেখা, এর দৈর্ঘ্য হচ্ছে 1962 কিমি। পরবর্তী প্রশ্ন, কোন বছরে রবীন্দ্রনাথের গীতাঞ্জলির ইংরেজি অনুপাত প্রথম প্রকাশিত হয়েছিল? কোন বছর রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলির ইংরেজি অনুপাত প্রথম প্রকাশিত হয়েছিল? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, 1912 সালে। 1910 সালে প্রকাশিত বাংলা গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুপাত, যা সং অফারিংস নামে পরিচিত, 1912 সালের নভেম্বরে লন্ডনের ইন্ডিয়া সোসাইটি থেকে প্রকাশিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ভারতীয় পরিকল্পনার স্থপতি কাকে বলা হয়? ভারতীয় পরিকল্পনার স্থপতি কাকে বলা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, পিসি মহালানবিশকে বলা হয়। ভারতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার স্থপতি হিসেবে সাধারণত পিসি মহালানবিশকে ধরা হয়। তিনি ছিলেন একজন বিখ্যাত ভারতীয় পরিসংখ্যানবিদ এবং অর্থনীতিবিদ। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে। তার পাশাপাশি তোমরা যদি আমাদের পুলিশের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার এক্ষুনি হোয়াটসঅ্যাপ করে নাও। আর আজকের ভিডিওর যদি পিডিএফ পেতে চাও, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, বেঙ্গলি নলেজ একাডেমি এই চ্যানেলে, যেটি এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে।